প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে যে সকল স্টক ডিমান্ড জোনে আছে এবং যে সকল স্টক সাপ্লাই জোনে আছে, এই দুইটার পার্থক্য কি এবং কোনটার ক্ষেত্রে এন্ট্রি নেওয়া যাবে, এই বিষয়গুলি আমি তুলে ধরার চেষ্টা করব। আর মার্কেট ডিমান্ড জোনে এই বিষয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম আমার ফেসবুকে, আমার ফেসবুক গ্রুপে এবং আমার ইউটিউব চ্যানেলে। এখানে আমি লিখেছিলাম যে মার্কেট ডিমান্ড জোনে সবসময় আসে না। মার্কেটের মতো যে সকল স্টক ডিমান্ড জোনে এসেছে এবং তুলনামূলক টার্নওভার বেশি হয়েছে, সেগুলোতে এন্ট্রি নেওয়া যেতে পারে বা এভারেজ করা যেতে পারে। সাপোর্ট এরিয়াতে আছে মার্কেট যে কোনো দিন ঘুরে যাবে ইনশাল্লাহ। নতুন ভিডিও ও পোস্ট সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আর একটা পোস্ট দিয়েছিলাম যে সূচক যদি 5105-এর নিচে না নামে বা তার উপরে বা তার আশেপাশে থেকে সাপোর্ট নেয় সেটা স্বাভাবিক, তবে 5105-এর নিচে নেমে গেলে সেটা অস্বাভাবিক। তাহলে মার্কেট এখন যেখানে আছে সেটা স্বাভাবিক অবস্থায় নাই, অস্বাভাবিক, অর্থাৎ 5097 সূচকের অবস্থান। তাহলে যে কোনো সময় সূচক ঘুরে যাবে বা পজিটিভ হবে এটা বলাই যায়, কারণ আরএসআই যখন অনেক নিচে থাকে, অর্থাৎ 30-এর নিচে থাকে, তখন মার্কেট যে কোনো সময় পজিটিভ হওয়ার ইঙ্গিত দেয়। আর গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম ফিবোনাচি রিট্রেসমেন্ট অনুযায়ী সূচকের সাপোর্ট কোথায়, আগামী সপ্তাহে সূচকে সেক্টরগুলোর ভূমিকা কেমন হবে এবং রোববার পর্যবেক্ষণের দিন, এরকম একটা থাম্বনেল দিয়ে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। তাহলে সূচকের সাপোর্ট ফিবোনাচি অনুযায়ী কোথায় এবং কোথা থেকে সাপোর্ট পেতে পারে, সেখানে আমি আরএসআই এবং এমএসিডি দিয়েও ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম ভিডিও থেকে। আপনারা সূচক কোথা থেকে পজিটিভ হতে পারে এরকম একটা ধারণা পেতে পারেন। তাহলে আমি বলেছি যে যে সকল স্টক ডিমান্ড জোনে এবং সাপ্লাই জোনে আছে সেগুলি নিয়ে আমি আলোচনা করব। ডিমান্ড এবং সাপ্লাই এটা ইকোনমিক্সের টার্ম, যারা এই বিষয় সম্বন্ধে ধারণা আছে তারা বিষয়টা জানেন। এই বিষয়টা আমি এখানে ব্যাখ্যা করতে চাচ্ছি না। ডিমান্ড জোন মানে বুঝতে হবে যে যেখানে চাহিদা বেশি, অর্থাৎ বায়াররা যেখানে শক্তিশালী থাকে সেই এরিয়াটা। তাহলে সেই এরিয়াটা কোথায়? যদি কোনো স্টকের আরএসআই 30 বা তার নিচে থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই সেইটাকে ডিমান্ড জোন বলা যেতে পারে। তবে এমন না যে 30-র নিচে আসলে ডিমান্ড জোন হবে, তার উপরে থাকলে ডিমান্ড জোন হবে না, এরকম না। 30-র উপরে বা 30 to 50-র মধ্যে থাকলেও ডিমান্ড জোনে হতে পারে, আবার এমনকি 70-র উপরে থাকলেও ডিমান্ড জোনে হতে পারে, অবস্থা বুঝে বিবেচনা। কিন্তু 30-র নিচে বা 40-র নিচে যদি থাকে সেক্ষেত্রে সেটাকে আমরা ডিমান্ড জোনে আছে এরকম বলতে পারি। তাহলে এই 30-র নিচে যে সকল স্টকের আরএসআই আছে সেগুলি যদি আমরা দেখি, তাহলে দেখেন যে 33টা স্টকের আরএসআই 30-র নিচে আছে। আমি যদি শুধু নামগুলো বলি, তাহলে আমরা নেট, অ্যাক্টিভ ফাইন্যান্স, অ্যাডভেন্ট ফার্মা, আফতা অটো, এআইএল, এওএল, বিডি ফাইন্যান্স, বেক্সিমকো, সিটি, জেনারেল ইন্স্যুরেন্স, ডাচ বাংলা ব্যাংক, ডোমিনেজ, এমারল্ড ওয়েল, এক্সিম ব্যাংক, ফরচুন শুজ, জেনেক্সিল, জেনেক্স, জেনারেশন নেক্সট, এমএল ডাইং, এনআরবিসি ব্যাংক, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, পুবালি ব্যাংক, কুইন সাউথ টেক্সটাইল, আরডি ফুড, সাইপ পাওয়ার, শার্প ইন্ডাস্ট্রিজ, সিলকো ফার্মা, সিনো বাংলা, এসকে ট্রিম, তাল্লু স্পিনিং, ইউনিয়ন ব্যাংক, ইউনিয়ন ক্যাপ। এইখানে 33টা স্টকের আরএসআই আছে কোথায়? 30 বা তার নিচে। তাহলে এখান থেকে 33টা তো আলোচনা করা সম্ভব না। আমি যে সকল স্টকের আরএসআই 30-এর নিচে এবং ভ্যালু পজিটিভ ছিল গত বৃহস্পতিবারে, সেইগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং সেগুলি কি অবস্থায় আছে সেইটা দেখানোর চেষ্টা করব। আপনারা চাইলে আমি যে স্টকগুলির নাম বললাম এগুলি যদি পোর্টফোলিওতে থাকে তাহলে এগুলি আপনারা এভারেজ করতে পারবেন, অথবা নতুন এন্ট্রি কেউ নিলে নিতে পারবেন। তাহলে অ্যাক্টিভ ফাইন্যান্স দিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে দেখেন অ্যাক্টিভ ফাইন্যান্স গিয়েছিল কত? 10 টাকা 50 পয়সা এর প্রাইস, আর এখন এর অবস্থান কোথায়? 8 টাকা 30 পয়সা। আরএসআই কত? 29.40-তে। তাহলে এই স্টকটা যে কোনো সময় পজিটিভ হবে এটা ধারণা করা যায় বা বলা যায়। আর এইখানে যে প্যাটার্নটা ক্রিয়েট করেছে এটা একটা ভালো প্যাটার্ন। যদি এই ক্যান্ডেলটা রেড না হয়ে গ্রিন হতো তাহলে এটা একটা বুলিশ প্যাটার্ন হতো এবং এটা উপরের দিকে যাবে এরকম 70% সিওরিটি দিয়ে বলা যেত। কিন্তু যেহেতু একটা রেড ক্যান্ডেল, সেজন্য এটা বলা যাচ্ছে না যে উপরে যাবে কিনা। তবে নিচে যদি নামে তাহলে এটা খুব বেশি নিচে নামার সম্ভাবনা আপাতত নাই, যেহেতু অনেক নিচ থেকেই, অর্থাৎ 8 টাকা 10 পয়সা থেকে পজিটিভ হয়ে 8 টাকা 30 পয়সা অবস্থান করছে। এখান থেকে যদি কমে যায় তাহলে খুব বেশি কমলে 30 পয়সা কমতে পারে, এর বেশি কমার সম্ভাবনা আপাতত নাই। কমতে পারে যদি একটু বেড়ে যায়, সেক্ষেত্রে 8.5 টাকা, 8 টাকা 70 পয়সা, 80 পয়সা বা 9 টাকা এই দিকটা যেয়ে আবার কমতে পারে, এরকম হতে পারে। এরপরে আফতা অটো, এই স্টকটা দেখেন অনেকদিন যাবত, গত জানুয়ারি 2025 থেকে এটা ডাউন ট্রেন্ডে আছে। আর এর আগে যেখান থেকে পজিটিভ হয়েছিল সেটা যদি দেখা
দেখাই তাহলে এই জায়গাটা আপনারা একটু দেখেন। সেপ্টেম্বর 2024 এবং অক্টোবর 2024 এর প্রাইসটা কত ছিল? 28 টাকা 80 পয়সা। আর এখন কোথায় আছে? 31 টাকা। আর এটা গিয়েছিল কত? 41 টাকায়। তাহলে 31 টাকা এখন আছে। এর আরএসআই দেখেন 27.97 এ। তাহলে এই স্টকটা এখান থেকে পজিটিভ হতে পারে এবং গত 3 দিন যে মার্কেট, 4 দিন মার্কেট যে নেগেটিভ, এই নেগেটিভ মার্কেটেও এই স্টকটা কিন্তু খুব বেশি কমে যায়নি। এই জায়গাটা যদি দেখেন 2 দিন গ্রিন ক্যান্ডেল করেছে, গত দিনও গ্রিন ক্যান্ডেল, তার আগের দিন যদিও রেড ক্যান্ডেল, কিন্তু প্রাইসটা অনেক কমে যায়নি। তাহলে এখান থেকে আপটা বটো হয়তো নিচে নেমে যাওয়ার সম্ভাবনা কম। আর নিচে যদি নেমে যায়ও তাহলে 1 টাকা বা 1.5 টাকা খুব বেশি কমলে কমতে পারে। এছাড়া এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে উপরে গেলে কি হবে? দেখা যাবে যে এটা যদি 33 টাকা 34 টাকার উপরে ক্লোজিং দিতে না পারে তাহলে এর যে ডাউন ট্রেন্ড এটা শেষ হয়েছে এটা বলা যাবে না। এরপরে AIL, এই স্টকটাও আপনারা দেখেন যে এই AIL ও কিন্তু এর পতন যে কমিয়ে ফেলেছে এটা বলা যায়। এই জায়গাটা যদি আপনারা দেখেন, এই জায়গাটা গত 6 এপ্রিল থেকে 13 এপ্রিল পর্যন্ত এর প্রাইসটা কিন্তু এই 50, 51, 52 এই দিকটায় ছিল। তারপরে এখান থেকে কমে 45 টাকা 10 পয়সায় এসে আজকে 45 টাকা 10 পয়সা ক্লোজিং, অর্থাৎ গত বৃহস্পতিবারে। আর এইখান থেকে এটা পজিটিভ হওয়ার ইঙ্গিতই দিচ্ছে। তবে এই ক্যান্ডেলটা যদি হ্যামার ক্যান্ডেল হতো, যদিও গ্রিন ক্যান্ডেল বুলিশ পজিটিভ এবং আগের দিনের যে ক্যান্ডেল তার পেটের মধ্যে মাঝামাঝি জায়গায় ক্রিয়েট হয়েছে, তার মানে এটা একটা বুলিশ প্যাটার্ন, এটাকে বুলিশ হারামি প্যাটার্ন বললে বলা যেতে পারে। আর এই স্টকের প্রাইসটা হয়তো এখান থেকে কমে গেলে খুব বেশি আর কমবে না, 1 টাকা 1.5 টাকা কমতেও পারে, নাও কমতে পারে। এর এখান থেকে পজিটিভ হবে। পজিটিভ হলে হয়তো 52-53 টাকা এই দিকটায় যেতে পারে। এরপরে সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এই স্টকটাও দেখেন এইটার যে ভ্যালু, এটার অবস্থান কোথায়? 32 টাকা 40 পয়সা এর গত দিনের ক্লোজিং ভ্যালু। এবং এইখান থেকে এইটা হয়তো নিচে আর যাবে না, কারণ এটা একটা বুলিশ ক্যান্ডেল। এই যে বডি, একটা গ্রিন বডি দিয়ে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে, পিনবারের মতো ছোট্ট একটা উইগ উপরে আছে। আর এর যে আরএসআই দেখেন 28.46 এ অবস্থান। তাহলে আরএসআই 30 নিচে খুব বেশি দিন থাকে না, এটা দীর্ঘদিন একটা ডাউন ট্রেন্ডে আসে জন্য এর আরএসআই 30 আশেপাশে আছে। তবে 30 আশেপাশে থাকলেও সেখান থেকে উপরে যেয়ে পরে আবার নিচে আসছে। এরপরে এসকে ট্রিম, এই স্টকটাও দেখেন, এই স্টকটা 13 টাকা 14 টাকা এই দিকটা, 15 টাকা 16 টাকা এই দিকটা পর্যন্ত দীর্ঘদিন ছিল। গত সেপ্টেম্বর থেকে এটা এপ্রিলের 8 তারিখ পর্যন্ত ছিল এবং এই এপ্রিল মাসে যে 4 দিনের পতন হলো তখন এইটার যে সাপোর্ট ছিল এই 13 টাকা 10 পয়সা 20 পয়সা, এটা ভেঙে 11 টাকা 90 পয়সায় ক্লোজিং হয়েছে গতদিন, কিন্তু 11 টাকা 60 পয়সা থেকে এটা পজিটিভ হয়েছে। তাহলে এইখানে যেটা দেখার বিষয় সেটা দেখেন যে এখানেও কিন্তু একটা বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করেছে। এই জায়গাটার কথা আমি বলছি। এসকে ট্রিম কিন্তু এখান থেকে নিচে নেমে আসার সম্ভাবনা কম। আরেকটা জিনিস আমি এখানে আপনাদেরকে একটু দেখাই যে এসকে ট্রিমের বায়ার এবং সেলার যে রেশিওটা, গত দিনে বাই হয়েছে 34,709টা স্টক এবং সেল হয়েছে 15,034টা স্টক। তাহলে বায়ার বেশি সেলার কম, তাহলে এটা অবশ্যই ডিমান্ড বেড়েছে। তাহলে এই ডিমান্ড জোনে আছে। এ ধরনের এভাবে যদি আপনারা খুঁজে বের করতে পারেন, শুধু আরএসআই দিয়েই খুঁজে বের করা যাবে, শুধু আরএসআই ইন্ডিকেটরই যে ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বিষয়টা এরকম না, আরো অনেক ইন্ডিকেটর আছে, সেগুলি দিয়ে আপনারা খুঁজতে পারেন, খুঁজে বের করতে পারেন। এবারে আমি বলেছি যে সকল স্টক সাপ্লাই জোনে আছে, আমি বলেছি যে ইকোনমিক্সের যে টার্ম সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, সেইটা অনুযায়ী আজকের আলোচনাটা আমি এগিয়ে নিব। তাহলে সাপ্লাই জোনে যেগুলি আছে, এইখানেও দেখেন 15টা স্টক আছে সাপ্লাই জোনে। আমি যদি 2-1টা এখান থেকে দেখাই তাহলে আপনারা দেখেন যে সিভিও পেট্রোকেমিক্যাল, এই স্টকটা দেখেন এর আরএসআই কত? 73 এর উপরে। আর এইটার আরএসআই 30 আশেপাশে কবে ছিল? 30 আশেপাশে ছিল জানুয়ারি 2025-এ। আরএসআই ছিল কত? সর্বনিম্ন 37-এ। সেইখান থেকে এই স্টকটার আরএসআই 73 এর উপরে গেছে, প্রাইসটা 150-এ। আর সেই জানুয়ারির 9 তারিখ 10 তারিখে ছিল 102 টাকা। তাহলে প্রায় 50-52 টাকা এই স্টকটার প্রাইস বেড়েছে এটা 3-4 মাসের ভিতরে, এবং এখন এটা সাপ্লাই জোনে গেছে। এইখানে হয়তো কিছু রিউমার আসে, এইসব ক্ষেত্রে রিউমার এসে তখন কি করা হয়? সাধারণ বিনিয়োগকারীদের এইখানে কিনতে উদ্বুদ্ধ করা হয় এবং সাধারণ বিনিয়োগকারীরা এইসব জায়গায় কিনে আটকে যান এবং হায় হুতাশে থাকেন। তাহলে এখন এই সিভিও পেট্রোকেমিক্যাল যেখানে আছে এটার একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন, যদি এই জায়গাটা ব্রেক করতে না পারে তাহলে এটা নিচে আসার সম্ভাবনা বেশি। তাহলে এটা সাপ্লাই জোন, এটা বলতেই হবে। আর একটা বিষয় এখানে দেখার যে আরএসআই যদি
70 বা তার উপরে যায় তাহলে এটা রিস্কি জোন আমি বলে থাকি, সেই জায়গায় সতর্ক হতে হয়। আর আরএসআই যে 70-এর উপরে দীর্ঘদিন থাকে না তা না, এরকম চাইলেও আমি দেখাতে পারবো। এখনই একটা দেখাই, এই যে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, এই স্টকটা দেখেন 5 টাকা 6 টাকা এই দিকটায় ছিল, আজকের প্রাইস কত অর্থাৎ গত দিনের ক্লোজিং 9 টাকা 10 পয়সা, তার মানে প্রায় দ্বিগুণের কাছে চলে গেছে। এখন মার্কেটে এর দেখবেন যে কিছু রিউমার আসবে যে এটা 12 টাকা 15 টাকা 20 টাকা যাবে এবং এখানে সাধারণ বিনিয়োগকারীদের এন্ট্রি নেওয়ানো হবে এবং যারা এই স্টকটার প্রাইস বাড়িয়েছে তারা আস্তে করে বের হয়ে যাবে এবং সাধারণ বিনিয়োগকারীরা হায় হুতাশের মধ্যে পড়বে। তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সকল স্টকের প্রাইস বাড়তে থাকে নিয়মিত এবং সেই সাথে আরএসআই 70-র উপরে চলে যায়, সেই সকল স্টককে এন্ট্রি নেওয়া থেকে আসলে বিরত থাকাটা যুক্তিযুক্ত এবং লোভে পড়ে সামান্য লাভের আশায় সেই সব জায়গায় আমার মনে হয় যে এন্ট্রি নেওয়াটা যুক্তিযুক্ত হবে না। আর একটা স্টক আমি দেখাই, এসপিসিএল শাহজি বাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, এই স্টকটাও কিন্তু দেখেন, এই স্টকটা সবচেয়ে এর প্রকৃষ্ট উদাহরণ। আমি আজকের যে ভিডিওটা দিচ্ছি সেখানে কয়েকদিন আগেও দেখেন এর প্রাইসটা ছিল 30 টাকা 31 টাকা এইদিকে, তখন এর আরএসআইটা কত ছিল 30.40, আজকে অর্থাৎ গত দিনের ক্লোজিং কত 74.22 আর এর প্রাইসটা কত 38 টাকা 30 পয়সায় ক্লোজিং, যদিও সেদিন 39 টাকায় উঠেছিল, 40 টাকায় যায়নি, সম্ভবত 39 টাকা 70-80 পয়সায় গিয়েছিল। আমি প্রাইস দেখে বলছি না, আমি অবজারভেশনে রেখেছিলাম স্টকটাকে। তাহলে এখন এই স্টকটা কি এখান থেকে বাড়বে না? এই স্টকটাও কিন্তু এখান থেকে বাড়তে পারে। কিভাবে? এইখানে যদি ভলিউমটা কনসিস্টেন্সি যেটা আছে 2 দিন, এই ভলিউমটা যদি থাকে হয়তো এখান থেকে একটু কারেকশনে আসতে পারে, হয়তো 36 টাকা বা 35 টাকা আসতে পারে, এসে তারপরে এটা উপরের দিকে যেতে পারে। এরপরে আরেকটা স্টক আমি একটু দেখাই আপনাদেরকে, ইস্টার্ন লুব। এই স্টকটা দেখেন যে আরএসআই 70-এর উপরে কতদিন যাবত আছে, আরএসআই 70-এর উপরে আছে গত মার্চের 11 তারিখ থেকে বর্তমান সময় পর্যন্ত এবং বর্তমানে আরএসআই এর অবস্থান কত 82। তাহলে আরএসআই 70-এর উপরে দীর্ঘদিন থাকতে পারে, তবে দীর্ঘদিন থাকবে না। এই স্টকটারই 1 বছরের যদি আরএসআই আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখেন যে এই ইস্টার্ন লুবের আরএসআই 1 বছরের মধ্যে গত 7 মে 2024 70-তে গিয়েছিল, আবার 13 আগস্টে 70-তে গিয়েছিল, আবার দেখেন 8 সেপ্টেম্বরে 70-তে গিয়েছিল, আবার এইখানে দেখেন জানুয়ারি 29 জানুয়ারি 25-এ 70-তে গিয়েছিল, আবার এখন এটা 70-এর উপরে আছে গত দীর্ঘদিন থেকে 2 মার্চ 2025 এবং সেখান থেকে প্রাইসের একটা বড় র্যালি আপনারা দেখেছেন এবং এই স্টকটাই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর যে ভ্যালু সেটাকে টেনে উপরে তুলে নিয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে এই স্টকটা কমে যেতে পারে কিনা? অবশ্যই কমে যেতে পারে। এখন এটা উপরে যেতে গেলে এইখানে দেখেন যে গত 2021 সালের যে হাই ক্রিয়েট করেছিল সেই হাইটা যদি আপনাদেরকে একটু বলি তাহলে 3600 টাকা পর্যন্ত এবং সেখানে 2-1 দিনই প্রাইস ছিল 3200 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত অনেক দিন ছিল। তাহলে এই জায়গাগুলি এখন এর স্ট্রং রেজিস্ট্যান্স জোন, সেই সাথে এই স্টকটার আরএসআই কিন্তু গিয়েছে 82-তে। তাহলে এখান থেকে এই স্টকটা কমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তবে যদি ভলিউম এভাবে কনসিস্টেন্সি থাকে, বায়াররা শক্তিশালী থাকে, আরএসআই 80-র উপরে যেও যদি ডিমান্ড ক্রিয়েট হয় তাহলে বাড়তে পারে, তবে সেসব ক্ষেত্রে সম্ভাবনাটা কম থাকে। এইসব ক্ষেত্রে লোভে পড়ে সামান্য লাভের আশায় ক্যাশ আটকে যাবে, এইসব জায়গায় ঝুঁকি নেওয়াটা আমার মনে হয় যে খুব বেশি যুক্তিযুক্ত হবে না, কারণ সবসময় বেশি ঝুঁকি বেশি লাভ দেয় না, এই বিষয়টা মনে রাখতে হবে। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে গত দিনের টপ গেইনার তালিকা থেকে আমার যে বিষয়বস্তু ভিডিওর, সেই বিষয়বস্তুতে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে আরএসআই 30-র উপরে থাকলেও সে সকল স্টক ডিমান্ড জোনে থাকতে পারে। সেটা যদি আমি আপনাদেরকে দেখাই যে এই যে দেখেন সোনারগাঁ টেক্সটাইল, ডিমান্ড জোনে আমরা বুঝবো কিভাবে? ডিমান্ড জোনে যদি আসে কোনো স্টক সেটা যদি আমরা বুঝতে চাই, এই সোনারগাঁ টেক্সটাইল দিয়েই যদি আমি আপনাদেরকে একটু বুঝাই, দেখেন যে গত দিনে অর্থাৎ গত বৃহস্পতিবারে সোনারগাঁ টেক্সটাইল যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে এটা একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল এবং হ্যামার ক্যান্ডেল এবং গ্রিন, তার মানে স্ট্রং বুলিশ। কিভাবে? এই স্টকটার প্রাইস এসেছিল কত 30 টাকা 60 পয়সা আর ক্লোজিং কত 32 টাকা 90 পয়সা, তাহলে প্রায় 2 টাকা 30 পয়সার মতো একদিনে বাড়িয়ে এর প্রাইস ক্লোজিং করতে সক্ষম হয়েছে এবং গ্রিন ক্যান্ডেল। এই স্টকটার বায়ার এবং সেলারের যে রেশিও আছে সেটা যদি আমি দেখাই, আমি বলেছি যে আরএসআই 30-র উপরে থাকলেও সেটা ডিমান্ড জোনে থাকতে পারে, তবে আপনাকে খুঁজে বের করতে হবে। কিভাবে? এটা দেখেন যে টোটাল বাই হয়েছে 1,77,284 আর সেল হয়েছে কত 1,04,567টা স্টক, তার মানে প্রায় দ্বিগুণের কাছাকাছি এটা কিন্তু
বায়ার বেশি ছিল, সেলার কম ছিল, যে কারণে এখানে বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করেছে, হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং এটা বাইং জোনে এসেছে, ডিমান্ড জোনে এসেছে, RSI 32.37 অবস্থান করছে। আমি বলছি না এই স্টকে এন্ট্রি নিতে, কারণ এইসব জায়গা থেকে যে কমে যাবে না নিশ্চয় করে বলা যাবে না, এইখান থেকে কমে যেতে পারে। তবে যেটা হবে, এখান থেকে কমে গেলে খুব বেশি এইসব স্টকগুলি কমে যাবে না, কমলে হয়তো 1 টাকা 1.5 টাকা কমতে পারে, বা যেখান থেকে নেগেটিভ হয়েছিল 30 টাকা এ পর্যন্ত আসতে পারে, এবং সেখান থেকেও যদি পজিটিভ না হয়, এগুলাতে যদি কেউ এন্ট্রি নেন নিতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে জায়গা থেকে পজিটিভ হয়েছে ডাউন ট্রেন্ডের পরে, সেইটা হবে এর স্টপ লস। তাহলে এটা 30 টাকা হবে এই সোনারগাঁ টেক্সটাইলের স্টপ লস, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর একটা স্টক যদি আমি এখান থেকে আপনাদেরকে একটু দেখাই, দেখেন মোজাফফর হোসেন স্পিনিং। একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, স্পিনিং মিলস, এই সুতা যারা তৈরি করে এবং আমাদের দেশে বা বিদেশে যারা রপ্তানি করে, এই স্পিনিং মিলস যেগুলি আছে এইগুলি আমার মনে হয় যে একটু ভালো করবে, কারণ ইন্ডিয়া থেকে সুতা আমদানির ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার ফলে আমাদের দেশীয় সুতার চাহিদা বাড়বে এবং এই স্পিনিং মিলগুলা অবশ্যই একটা ভালো কিছু করবে। এবং সেক্ষেত্রে এই স্পিনিং মিলস বা এই সেক্টরের যে স্টকগুলি আছে, টেক্সটাইল সেক্টরের স্পিনিং মিলস টাইটেলে যারা সুতা তৈরি করে, সেই সকল স্টকের প্রাইস একটা নির্দিষ্ট জায়গা থেকে বেড়ে হয়তো উপরে যাবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাহলে আমি এখন মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের চার্টে আছি। এখানে দেখেন যে এটাও কিন্তু একটা বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করেছে। এই জায়গাটা আমি একটু দেখাতে চাই। গত দিনের যে ক্যান্ডেলটা, অর্থাৎ গত বুধবারে, এটা একটা রেড ক্যান্ডেল, তার পরের দিনের রেড ক্যান্ডেলটাও কিন্তু আগের ক্যান্ডেলের পেটের মধ্যে ক্রিয়েট হয়েছিল। তাহলে এইটাকে বলা হয় বুলিশ হারামি প্যাটার্ন। যদি গ্রিন হতো তাহলে বলা হতো, তবুও এটাকে বুলিশ হারামি প্যাটার্ন বলা হবে, কারণ আগের দিনের যে ক্লোজিং তার উপরে ক্লোজিং করতে সক্ষম হয়েছে এবং পেটের মধ্যে প্রাইসটা ক্লোজ হয়েছে। সেইটার ইম্প্যাক্ট বা প্রভাব স্বরূপ বৃহস্পতিবার প্রাইসটা কিন্তু পজিটিভ থেকেছে। আর এই স্টকটার RSI কোথায় আছে এটা যদি আমরা একটু দেখি, দেখেন 43-তে, এবং হিস্টোগ্রামগুলি দেখেন এই নেগেটিভিটি শেষ করে পজিটিভ হতে যাচ্ছে। এর আগেও একবার নেগেটিভিটি শেষ করে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়ে পজিটিভ হতে পারেনি। মার্কেটে একটা বাজে নিউজের ফলে নেগেটিভ হয়, তখন এটা একটানা 3 দিন নেগেটিভ হওয়ার পরে গতদিন মার্কেট নেগেটিভ থাকলেও এটা পজিটিভ ইঙ্গিত দিয়েছে মোজাফফর হোসেন স্পিনিং। তাহলে এটা একটা সাপোর্ট লেভেলে আছে, যদি কেউ এখান থেকে এন্ট্রি নেন তাহলে 13 টাকা 30 পয়সা এইটা হবে এর এক্সিট লেভেল, এবং এটা একটা ডিমান্ড জোনে আছে, স্ট্রং ডিমান্ড জোনে আছে। এইখান থেকে এই স্টকটা হয়তো বেড়ে উপরের দিকে যাবে, গেলে হয়তো আবার 16 টাকা বা 17 টাকা পর্যন্ত গেলেও যেতে পারে। তবে অবশ্যই আপনারা যখন কোনো স্টকে এন্ট্রি নেবেন সেটা নিজেদের বুদ্ধি বিবেচনা আরেকটু খাটাবেন, খাটিয়ে নেবেন। সেক্ষেত্রে পোর্টফোলিও ম্যানেজমেন্টটা জানতে হবে। একবারে আপনার পোর্টফোলিওতে যত টাকা আছে সব দিয়ে কিনে ফেলবেন না। যদি 1 লাখ টাকা থাকে তাহলে 30% বা 40% সর্বোচ্চ ইউজ করতে পারেন, এবং 60% আপনি অবশ্যই রিজার্ভ রাখবেন। সেই স্টকটা যদি কমে যায় তাহলে সেটাকে এভারেজ করতে হবে নির্দিষ্ট জায়গায়। এই বিষয়গুলি মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।